স্যার এখন স্যার একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি হ্যাঁ যে আপনি যখন মানে আমাদের ওই আলফা অ্যাঙ্গেল করে যে কোনটা করেছি, ঠিক আছে, হ্যাঁ তার জন্য যে কমপ্লেক্স পোটেনশিয়ালটা বার করলাম সেটা ইউ মাইনাস আলফা জেড এরকম যদিও আসছে। হ্যাঁ হ্যাঁ, তো এবার ওটা মানে এক্স অ্যাক্সিসের পজিটিভ বা এক্স অ্যাক্সিসের নেগেটিভ তার উপর কোনো এফেক্ট করবে না? না, সেটা তো পড়ছে না তো। সেটা তো প্রমাণ হলো যে এখানে কোনো পড়ছে না। তার মানে এই যে ইউনিফর্ম স্ট্রিমটা কোড ডিরেকশনে দিচ্ছে, তার উপর মানে কিছু পড়ছে না। আচ্ছা, মানে ওটা উল্টো দিক দিয়ে এলেও একই আছে। একই হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা হয়ে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা হয়ে যাচ্ছে। মানে আপনি আপনি শুরুটাই করলেন হচ্ছে মানে পজিটিভ করে, আমি তাই জন্য আমার একটা মনে হয় যে পজিটিভ ধরে যদি শুরুটা করি তাহলে তো মানে সেটা কি করাটা ঠিক হবে? মানে আপনি তো প্রুফ করছেন যে আলফার উপর ডিপেন্ড করছে না। হ্যাঁ, ওটা ছবিটাকে বাদ দিয়ে যায় না, ছবিটাকে হয়তো টেনেছিলাম কিছু একটা বোঝানোর জন্য, ছবিটাকে বাদ দিয়ে দেবে, ছবিগুলোকে এখানে দেবেন না। ছবিগুলোকে দিলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ছবিটা কেটে দেবে, ছবিটা কেটে দেবে, তাহলে আর কোনো ইয়ে হবে না। হ্যাঁ, এবারে পজিটিভ বা নেগেটিভ এক্সিস যাই নাও না কেন, সেটা বরাবর আলফাটা ইয়ে করবে। ফিগারটা দেবে না, দেওয়ার দরকার নেই। এবার এটা দেখো, এটা শুধুমাত্র ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন বলেছে। Then in an axisymmetric irrotational motion of an invisible, axisymmetric irrotational motion of an invisible field, if psi be the stored stream function, obtain the relation del psi by del r সমান এটা আর del psi by del mu সমান এই জিনিসটা বলে দিয়েছে। Pm mu is the Legendre polynomial of degree n and mu সমান cos theta. তোমাদের লেজেন্ডার পলিনোমিয়ালটা কোনো জায়গায় হয়েছিল তো? ফার্স্ট সেম হয়েছিল, সেমিস্টার? ফার্স্ট সেমিস্টার আচ্ছা আচ্ছা, 108 করে। 108। দেখো প্রথমত অ্যাক্সিস সিমেট্রি ব্যাপারটা হচ্ছে কি, যে আমি যদি ফ্লোটাকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইউজ করি, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট আর কমা থিটা কমা সাই নিতে পারবো না, আর থিটা সাই নিতে পারবো না, কারণ সাই হচ্ছে স্ট্রিং ফাংশন। তাহলে ফাই নেবো না, ফাইও নিতে পারবো। তাহলে থার্ড অ্যাঙ্গেলটা কি নেবো, থিটা 0, আর কমা থিটা 0। তাহলে ফ্লুইডের অ্যাক্সিস সিমেট্রি হওয়ার জন্য থিটা 0 রেসপেক্টে সমস্ত পার্সিয়াল ডেরিভেটিভ 0। এটা হচ্ছে অ্যাক্সিস সিমেট্রি হলো ডেফিনিশন। এখন তোমাদের সেই প্রথম দিকে পড়েছিলাম ফাই আর সাই,
ভেলোসিটি পোটেনশিয়াল আর স্ট্রিম ফাংশন তারা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে। ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে ল্যাপ্লাস ইকুয়েশন কেমন হবে? যে ন্যাপলা স্কয়ার ফাই সমান 0 আর ন্যাপলা স্কয়ার সাই সমান 0, সেখানে থিটা 0 ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা 0 হলে আমার ইকুয়েশন গুলো এই 1 আর 2 এই রকম হবে। থার্ড কম্পোনেন্ট যেটা ডেল ডেল বাই থিটা 0 সব এই 1 আর 2 কি করে আসছে তুমি যদি আমায় জিজ্ঞাসা করো, তাহলে সেই h1 h2 h3 দিয়ে যে ক্যালকুলেশন আছে, h1 h2 h3 দিয়ে যে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনে থিটা 0 ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা 0 হলে এই চেহারা দুটো আসে 1 আর 2। এখানে তোমাকে আনতে হবে না, এখানে এইটা প্রশ্ন রেখে দেবে, তা না হলে ফর্মুলা করবে। Let us consider an axisymmetric irrotational motion of an invisible liquid in a spherical polar coordinate r theta theta 0. We take the polar axis as the axis of symmetry. তাহলে r axis টাকে polar axis মানে এই r axis টা। If phi be the velocity potential and psi be the exponential function, then phi and psi satisfy the following equation বলে 1 আর 2 মুখস্থ রেখে দেবে। কিন্তু এটা তুমি যদি ওই h1 h2 h3 এই কম্পোনেন্ট ধরে বার করো, তাহলে এটা let us put mu সমান cos theta। আমার এখানে দেখো mu সমান cos theta দেওয়া আছে। mu যদি cos theta ধরি, তাহলে একে একে এই ক্যালকুলেশন গুলো করা হচ্ছে। এখানে 1 নম্বর ইকুয়েশনে ডান দিকের যে টার্মটা আছে ডেল ডেল থিটা sin থিটা ডেল ফাই বাই ডেল, এই যে 1 নম্বর ইকুয়েশনের দ্বিতীয় টার্মটা ইন টার্মস অফ মিউ দিয়ে লিখবো, কারণ মিউ সমান cos থিটা, তো মিউ দিয়ে থিটাটাকে তাড়িয়ে দেবো। তাহলে মিউ সমান cos থিটা দেন 1 বাই sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ফাই বাই ডেল থিটা। এটা কিন্তু পুরো 1 নম্বরের ডান দিকের এই টার্মটাকে লিখলাম। হ্যাঁ, যে sin থিটা সমান পুরো বলা 1 মাইনাস মিউ স্কয়ার। এবার ডেল ডেল থিটাকে ডেল ডেল মিউ করলাম, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? ডেল মিউ বাই ডেল থিটা। হ্যাঁ, এই যে ডেল ডেল থিটা একবার ডান দিকে ডেল মিউ বাই ডেল, আর মাঝে যে ডেল ফাই বাই ডেল থিটা, দেখো এটা ডেল ফাই বাই ডেল মিউ বাই ডেল, আর এখানে sin থিটাকে লিখতে পারো। থিটাটাকে ওইভাবে এটা ক্যালকুলেশন করে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমার এখানে sin থিটাকে সরিয়ে দেবো, sin থিটাকে সরিয়ে দেবো রুট ওভার অফ 1 মাইনাস মিউ স্কয়ার, 1 মাইনাস sin থিটা। তাহলে 1 নম্বরে মানটা বসিয়ে দিয়েছে, এই sin থিটার মানটা বসিয়ে দিয়েছে। তাহলে 1 নম্বরে আগে দেখো r আর থিটা ছিল, স্মল r আর স্মল থিটা, সেটাই 3 নম্বরে হয়ে গেল স্মল r আর স্মল মিউ, স্মল r আর স্মল এক নম্বরের r আর থিটাটা 3 নম্বরের স্মল r আর স্মল মিউ হয়ে গেল।
এইবারে 2 নম্বরে কি আছে, সাইয়ের সঙ্গে থিটা, এটা 1/sin থিটা আছে। তাহলে 2 নম্বরে এই যে সেকেন্ড টার্মটাকে, থিটাটাকে সরাবো মিউ দিয়ে, সেম ক্যালকুলেশন। সাইন থিটা ডেল ডেল থিটা দিস ওয়ান, সাইন থিটা ডেল ডেল মিউ এইরকম ভাবে বসিয়ে মানগুলো বসিয়ে এই ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা পাচ্ছি। ক্যালকুলেশনটা একটু দেখবে, এইটা 1 মাইনাস মিউ স্কয়ার ডেল সাইন ডেল, এটা পেলাম। তাহলে হেডস ফ্রম 2 নম্বরে এই যে লাস্ট টার্মটা ছিল, এই লাস্ট টার্মটা 2 নম্বরে, এটাকে কি দিয়ে সরানো, এই যে যেটা বার করলাম এটা দিয়ে 4 নম্বর 2 আর 4, 2 সরি 1 এই দুটো ইকুয়েশন ছিল, সেই দুটো ইকুয়েশনই ওখানে থিটাটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ছিল। আমি 1 আর 2 এই দুটো থেকেই থিটাটাকে তাড়িয়ে দিয়ে মিউকে ঢোকানো হয়েছে 3 4। Let us assume that the solution for এবারে আমি 3 নম্বর আর 4 নম্বরটা, প্রথমে 3 নম্বরটা সলভ করব। প্রথমে 3 নম্বরটাকে সলভ, 3 নম্বর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে 3 নম্বর এটা একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর কমা থিটা আর কমা মিউ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর কমা মিউ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ফাই কার ফাংশন, ফাই হচ্ছে আর কমা মিউ এর ফাংশন। এই যে 3 নম্বর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল। তার মানে ফাইকে আর কমা মিউ এর ফাংশন ছিল, সেটাকে আমি ধরবো কি আর ইনটু মিউ এর ফাংশন হিসেবে লেখা যাচ্ছে। আর এর ফাংশন ইনটু মিউ এর ফাংশন, লেট ফাই সমান আর এর ফাংশন এফ আর, আর মিউ এর ফাংশন জি মিউ, এইভাবে লিখলাম। প্রথমে আমি 3 নম্বরটাকে সলভ করব, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল। তারপরে 4 নম্বরে আসি, নম্বরে ফাইকে আর এর ফাংশন আর মিউ এর ফাংশনের প্রোডাক্ট হিসেবে লিখলাম। ডেল ফাই বাই ডেল আর কত হবে এফ প্লাস ই, ডেল ফাই বাই ডেল মিউ হবে এফ প্লাস। এই সব মানগুলো 3 এ বসালাম, এই সব ভ্যালুগুলো দেখো 3 এ বসালাম, এই 3 এ ডেল ডেল আর রইল, ডেল ফাই বাই ডেল আরটাকে রিপ্লেস করলাম আর ডেল ফাই বাই ডেল মিউটাকে রিপ্লেস করলাম, দিয়ে ইকুয়েশনটা এই হয়ে গেল ডেল ডেল আর অফ দিস কোয়ান্টিটি। হ্যাঁ বলো স্যার। হ্যাঁ
বলছি ওই যে ডেল ফাই ডেল আরটা করেছেন ওইটা এফ ড্যাশ জি, ওইটা কি করে হলো? ওইটা জি তো ওপরেরটা জি অফ ইউ তো না মিউ? জি অফ মিউ। আর তাহলে ওইটা ব্র্যাকেট ডিএস সাপোর্টে যখন ডেরিভেটিভ হচ্ছে তখন তাহলে এফ আর ডট আই মিউ ওইটা হচ্ছে যখন ওইটা ব্র্যাকেট হতো না? ডেল ফাই বাই ডেল আর, ফাই হচ্ছে আর এর ফাংশন। তাহলে এফ ড্যাশ আর ওইটা হলো, আর কিন্তু ওই জি ড্যাশ মিউ ওইটা ব্র্যাকেট মিউটা লিখতে হতো না? না গো, এটা কতবার ব্র্যাকেটে লিখবে? আচ্ছা ঠিক আছে। আমি একবার বলে দিচ্ছি, এফ হচ্ছে ফাংশন অফ স্মল আর, একবার বলে দেওয়া হচ্ছে জি হচ্ছে ফাংশন অফ। তাহলে এফ ড্যাশ মানে কি বোঝাবে বলো? এফ ড্যাশ মানে হচ্ছে ওই এফ ড্যাশ আর যদি ফাংশন হয় এফ ড্যাশ। এফ ড্যাশ মানে ডিএফ বাই ডিআর, হ্যাঁ, আর জি ড্যাশ মানে জি ড্যাশ মানে হচ্ছে ডেল জি বাই ডেল আর। নো, জি ড্যাশ মানে কি? ডিজি ডিজি বাই ডিআর ডিজি বাই আর ডি। কেন বলছো? আর কেন বলছো? আমি ডেল পাই বাই ডেল মিউ যখন করব তখন দেখো এফ তো আর এর ফাংশন, তাহলে মিউ এর রেসপেক্টে তো এটা জিরো হয়ে যাবে, তাহলে এখানে ডেল জি বাই ডেল মিউ হবে। আর আমরা জি যদি জি যেহেতু অনলি মিউ এর ফাংশন, সেই জন্য ডেল জি বাই ডেল মিউ সমান ডি জি বাই ডি মিউ। হ্যাঁ এবার স্যার, ডি জি বাই ডি মিউ কে কি দিয়ে ডিনোট করছি? জি ড্যাশ দিয়ে। ঠিক আছে স্যার। তাহলে এফ ড্যাশ মানে সবসময় এফ তো ফাংশন অফ আর, সেটা ডি দিয়ে, আর জি ড্যাশ মানে জি তো ফাংশন অফ মিউ মানে ডি জি বাই ডি। তাহলে এবার দেখো 3 নম্বর ইকুয়েশনে বসে এটা আসছে কিনা দেখো। এবার দেখো 3 নম্বরে বসে এটা আসছে, তো জাস্ট রিপ্লেস করেছি। এইবারে এইটাকে আবার ডেরিভেটিভ করা হচ্ছে। এই যে ডেল ডেল আরটা কার উপর অপারেট করবে? আর স্কয়ার এর উপর করবে, 2r হবে। আবার এই যে এফ ড্যাশ এর উপর আছে এফ ডট স্কয়ার, কিন্তু জি এর উপর কিছু করবে না। আবার এখানে মিউটা এই মিউ স্কয়ার উপর একবার করবে, এফ এর উপর করবে না, জি ড্যাশ এর উপর, মানে জি ডবল ড্যাশ হয়ে যাবে। সেই জন্য দেখো এই লাইনটা, এবং এটাকে সিম্পলিফাই করে 5 নম্বর। বলো 5 নম্বর করে তো আর যদি কোনো কোশ্চেন থাকে বলো। স্যার তারপর কি এফ দিয়ে ভাগ করে লেখা হয়েছে ওই 5 নম্বরটা? হ্যাঁ গো, ওই 5 নম্বরটা এবারে আমি কি করছি, এটাকে তো মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে প্রবলেমটা করব। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এফ জি দিয়ে ভাগ করে দিয়েছি, এফ জি দিয়ে ভাগ করে দিয়েছি। কেন করেছি, কেন করেছি দেখো, কেন করেছি যে 5 নম্বরের বাঁ দিকটা কার ফাংশন করে, এটা মাঝখানটাকে দুই কাল আছে, 5 নম্বরের বাঁ দিকটা কার ফাংশন? স্মল আর এর ফাংশন, হ্যাঁ কারণ এফ তো ফাংশন অফ আর। আবার 5 নম্বরের ডান দিকটা কার ফাংশন? ইউ এর ফাংশন। মানে 5 নম্বরের বাঁ দিকটা স্মল আর এর ফাংশন, 5 নম্বরের ডান দিকটা ইউ এর ফাংশন। তার মানে কখন সম্ভব? আমি যদি বলি এফ এক্স সমান টু জি ওয়াই, কখন সম্ভব হয়? যখন এফ এক্স সমান জি ওয়াই সমান কনস্ট্যান্ট, যখন কনস্ট্যান্ট হবে তখন। তা সেই জন্য কি বলা হচ্ছে, লেফট হ্যান্ড সাইড ইজ এ ফাংশন অফ আর and the right hand side is a function of a। তাহলে hence there exists a separation constant say n into n plus 1। এখানে কোনো কোশ্চেন নাই যে সেপারেশন কনস্ট্যান্টটাকে n into n plus 1 কেন করলাম। কারণ হচ্ছে কি, pn এর ফর্মে আনার জন্য
তাহলে 5 নম্বরের বাঁ দিকটা আর ফাংশন, ডান দিকটা বিয়ের ফাংশন, সেই জন্য একটা সেপারেশন কনস্ট্যান্ট n ইন্টু n প্লাস 1 আছে, যার জন্য ওইভাবে এই 6 নম্বর এই 6 আকারে লেখা হবে। এবার 6 নম্বরে তাহলে বাঁ দিকটা সমান একবার ডান দিকটা যদি ধরি 7 নম্বর পাচ্ছি। 7 নম্বর ইকুয়েশন কারো জিজ্ঞাসা আছে কিনা বলেন? না না স্যার ঠিক আছে, 7 নম্বর পর্যন্ত ঠিক আছে। এবার 7 নম্বর ইকুয়েশনটাকে একটা সলিউশন, এটা একটা ইকুয়েশন চলে এলো। এইরকম তোমরা ইয়েতে পড়েছো দেখো, এটা সেই 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 ইয়ের নিয়ে যেতে না, সেই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে এরকম থাকবে, ওই কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নিয়ে যাওয়ার জন্য এরকম করতে হবে। x সমান a, হ্যাঁ ঠিক ঠিক, a ঠিকই বলেছো। এবার বার করো a আর টু দি পাওয়ার 2, এরকম যদি ধরি তাহলে p এর ভ্যালু বের হয়ে যাবে। এরকম করে p এর একটা মান আর স্কয়ার করে ডেরিভেটিভ করে এরকম দেখো p এর মান, তুমি যেমন m এর মান বার করতে এখানে p এর মান বেরোলো, দেখো n আর n বেরোলো আর মাইনাস তাহলে এফার সমান কি পেলাম? cn r to the power n plus dn r to the power minus n plus 1। এটাকে লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখবো, বুঝতে পারলে? এটাকে লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখছি, আর এই যে কনস্ট্যান্ট গুলোকে rn তো আর এটার জায়গা n দিয়ে লিখতে সুবিধা, cn আর dn দিয়ে লিখতে সুবিধা বলে এই পাঁচ সমান এরকম দাঁড়ালো। এটা কেন ধরলাম বুঝতে পারলে তো? এই লিনিয়ার কম্বিনেশনের n আর মাইনাস n প্লাস 1 দাও, মানে উপকার করো যে m এর মান যদি 3 আর 2 হয় তাহলে কি করবে? a ইনটু 3mx প্লাস b ইনটু 2my, এটা কি? এবারে 6 নম্বরের ফের এটা 6 নম্বর থেকে পেলাম একটা সলিউশন। 6 থেকে এই পার্টটা থেকে সলিউশন পেলাম, আবার 6 থেকে মানে 6 এর ডান দিকের পার্টটা এই যে 2 জি টেস্ট, এটা হবে n n প্লাস 1। 6 নম্বরের ডান দিকের পার্ট 1 মাইনাস b জি স্কয়ার, এইটা n n প্লাস 1 6 নম্বর থেকে পাচ্ছি। এইটাই হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1 মাইনাস x স্কয়ার দিয়ে থাকবে, এটা 1 মাইনাস x স্কয়ার n ডবল ড্যাশ মাইনাস 2 n ড্যাশ প্লাস n ইনটু n প্লাস 1 n সমান 0 ছিল, which represent legendary differential equation of order n, and hence its solution is solved from g mu legendary differential equation এর সলিউশন কে g mu সমান p n mu এই আকারে লেখা যাবে, যেখানে p n mu টা হচ্ছে legendary polynomial of first type, p n mu হচ্ছে legendary polynomial of first type of degree n। তাহলে ওভারঅল ফাই সলিউশন কি পেলে? ফাই সমান কি ধরেছিলে? ফাই সমান ক্যাপিটাল A ফাংশন অফ r ইনটু g ফাংশন অফ mu। এই যে এখান থেকে f r পেয়েছো, এখান থেকে g mu পেয়েছো, বসিয়ে দিয়ে ফাই সমান এইরকম, ফাই সমান স্যার এবার আমি যদি বলি, হ্যাঁ বলো। স্যার ওডিতে অক্সিলারি ইকুয়েশনে তো y টু a e টু দি পাওয়ার mx ছিল, এখানে তো আপনি যেটা ধরছেন সেখানে তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে এই জায়গায়।
সেটা তুমি কি করতে চাচ্ছ বলো? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে অক্সিলারি ইকুয়েশন করতে হয় সেখানে তো a e টু দি পাওয়ার mx ছিল। হ্যাঁ, তাই এখানে তো মানে এখানে ই এর জায়গায় তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে আটটা রাখা হয়েছে। এই সলিউশনটা কেন ধরছি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই যে তুমি বলতে চাচ্ছ লেট এফ সমান এ আর টু ফর বি কেন রাখছি? মানে আরেক জায়গায় ই ছিল তো। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে আমি যদি বলি একটা ইকুয়েশন মুখে বলছি, মন দিয়ে শোনো, সবাই কি বলছি, এক্স স্কোয়ার y double dash plus x y dash plus y বা প্লাস x সমান ধরো 0। এই ইকুয়েশনটা সলভ কি করে করবে গো? C1 into y to the power m minus solution. পুরো ভুলে গেছো, পুরো ভুলে গেছো। স্যার এটা তো লিনিয়ার নয়। লিনিয়ার নয়, কিন্তু এটাকে লিনিয়ারে নিয়ে যাওয়া যায় একটা ট্রান্সফরমেশন করে। মনে পড়ছে? কি লিখতে বলো? Into y to the power 0 রাখা। এই ইকুয়েশনটাকে তোমরা লিনিয়ারে নিয়ে যেতে, এই ইকুয়েশনটা এটা e to the power integration ফ্যাক্টর লাগবে e to the power 1 by x dx, তাহলে e to the power log x হয়ে যাচ্ছে, তাহলে x হয়ে যাচ্ছে, গুণ করতে হচ্ছে আমাদের স্যার। হ্যাঁ বলছি ওইটা যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করি e to the power ইন্টিগ্রেশন 1 by x dx সমান হচ্ছে e to the power log x, তাহলে x হচ্ছে শুধু মান। শোনো, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরো dx2 d2y dx2 minus y সমান d2y dx2 minus y সমান 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কতগুলো নিয়মে সলভ করতে পারবে? এই ইকুয়েশনটার নাম হচ্ছে linear equation with constant coefficient। তুমি বলবে এই ইকুয়েশন সলভ করার জন্য y সমান e to the power mx দিয়ে কি করব? ইকুয়েশনে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে m স্কয়ার minus 1
সমান 0 পাবো, m সমান প্লাস মাইনাস 1। কিন্তু তুমি ধরেছিলে y সমান e টু দি পাওয়ার mx, m এর মান প্লাস মাইনাস 1 পেলে, তাহলে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেলে y সমান একটা e টু দি পাওয়ার x আর একটা y সমান e টু দি পাওয়ার মাইনাস x, এই দুটো সলিউশন। আবার এই প্রবলেমটাকে সিরিজ সলিউশন, আমাদের সেম ওয়ানে ছিল সিরিজ সলিউশন, মানে এই ইকুয়েশনটা সলিউশন আমি এরকম ধরলাম, y সমান সাম n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি cn x টু দি পাওয়ার n, এইরকম সিরিজ সলিউশন হিসেবে করা যায়। আবার এই ইকুয়েশনটাকে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে করা যায়। আবার এই ইকুয়েশনটাকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ধরে করা যায়, অনেক ভাবে করা যায়। আমি যদি বলি d2y dx2 minus y সমান 0, এই ইকুয়েশনে y সমান e টু দি পাওয়ার mx, কিন্তু আমরা যদি ইকুয়েশনটাকে এরকম বলতাম x স্কয়ার d2y dx, x স্কয়ার d2y dx মাইনাস y সমান 0, এই ইকুয়েশনটা কি y সমান e টু দি পাওয়ার mx ধরতে পারবে? কেউ একজন আসলে হবে না, হবে না। x স্কয়ার আছে বলে। তাহলে তাহলে এই যে 7 নাম্বার ইকুয়েশনটা কেন হবে না? কেন হবে না উত্তরটা দাও। কেন হবে না উত্তর দাও। r স্কয়ার আছে বলে উত্তর বেশি, r স্কয়ার r মানে ওইখানে প্রবলেমটা হচ্ছে x স্কয়ার, x স্কয়ার d2y dx2 x স্কয়ার ছিল বলে ইকুয়েশনটাকে সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট নয়, ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। তাই ভেরিয়েবল কোএফিসিয়েন্ট যখন থাকবে তখন আমি পরে mx সলিউশন ধরতে পারবো না। তাহলে এইখানে দেখো f ডবল ড্যাশ, এই যে 7 নম্বর ইকুয়েশনটা একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে কি উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলতে পারবো? অ্যানসার হচ্ছে নো, উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। বলো, কেউ যদি কিছু কোশ্চেন থাকে বলো। এর এবার দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে, এর সেই দুটো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশনকে f সমান a r টু দি পাওয়ার b এইরকম ধরা যায়। তুমি যদি বলো কেন ধরা যায়, কত সহজেই অ্যান্সার এই মুহূর্তে দিতে পারবো না। কারণ হচ্ছে কি, এই ইকুয়েশনটার এইরকম সলিউশন ধরার অধিকার আছে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণটা এই মুহূর্তে আমি তোমাদেরকে দিতে পারবো না, কিন্তু এইরকম ধরলে এ আর টু দি পাওয়ার বি ধরলে তখন দেখা যাচ্ছে এর এরকম দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন চলে আসছে। ওই তো বললাম, আমি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিরিজ সলিউশন ধরি, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিরিজ সলিউশন ধরি দিয়ে এইখানে এরকম ধরে তুমি এর বাইরে এরকম পি এর দুটো মান, সেই পি এর দুটো মান পেয়েও গেলে দেখো কিরম মান পেলে n আর n প্লাস 1, তাহলে লিনিয়ার কম্বিনেশন করে এফআর সমান এইরকম লেখা হয়েছে। বলো, কারো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে।
আরো যদি কিছু জিজ্ঞাসা করতে বলো।